এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বাংলাতে উত্তপ্ত যত দিন যাচ্ছে হচ্ছে, এবং তার আজ কিন্তু দিল্লিতেও পড়েছে। আপনারা জানেন দিল্লিতে ইতিমধ্যেই বিরোধী দল সব একসাথে হয়েছে। অন্য কোনো ইস্যুতে কিন্তু অনেক মতভেদ থাকে, অনেক মতবিরোধ থাকে। এসআইআর নিয়ে সবাই একসাথে হয়ে জোটবদ্ধভাবে নির্বাচন কমিশন অফিসে যাচ্ছে। তার মধ্যে এবার তৃণমূলের 2-3 জন অসুস্থ হয়ে পড়েছেন। বাসের মধ্যে সে ছবি আপনারা দেখেছেন, অসুস্থ হয়ে পড়ে। মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়েছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন। পরে তার জ্ঞান ফিরে তিনি বলেওছেন এক্স্যাক্টলি কী হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই এসআইআর নিয়ে বিজেপি একদিকে আর অন্য সব রাজনৈতিক দল অন্যদিকে। আমাদের এই রাজ্যে আসুন না, এই রাজ্যে এত আতঙ্ক কিসের বলুন তো? তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে এত আতঙ্কিত কেন? আপনারা নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি পর্ব দেখছেন। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব আজকের পর্বে, বাট মেন প্রায়োরিটি থাকবে এসআইআর। কারণ এসআইআর বঙ্গে না হয়ে কিন্তু ভোট হবে না, এসআইআর হতেই হবে, এরকমই কিন্তু আভাস মিলছে। এর সঙ্গে দুর্নীতি থাকবে, দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, ডিএর আপডেট থাকবে, ডিএ যেদিকে যাচ্ছে, কোন দিকে যেতে পারে, এবং বিজেপির প্ল্যান কি হবে, এবার নয় নেভার। মানুষজন কিন্তু তাই বলছেন। পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে। আজকে আমাদের যিনি অতিথি আছেন, আপনাদের খুব পরিচিত রাজ্য বিজেপির মুখপাত্র রাজস্বী লাহিড়ী আমার মালিকে বসে আছেন। রাজস্বীদা, আপনি থ্রাইভ টিভি বাংলা স্টুডিও প্রথমবার এসছেন, আপনাকে স্বাগত। এবং আপনি নীতি নির্ণয়ন আর দুর্নীতির আজকের পর্বে এসছেন। রাজস্বীদা, প্রথমেই বলি, এসআইআর নিয়ে তৃণমূল এত আতঙ্কে কেন ভুগছে বলুন তো? একদিকে আপনারা আর অন্যদিকে নির্বাচন কমিশনে আপনাদের লোক বসে আছে, বলছে বন্ডেড লেবার। মুখ্যমন্ত্রী বলছেন বন্ডেড লেবার। অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবে, যেভাবে নাচাবে সেইভাবে নাচবে। বলুন। দেখুন, ইন্ডি জোট বা ইন্ডি অ্যালায়েন্সের লোকেদের বক্তব্যটা ঠিক কি, এটা দেশের মানুষের কাছে এখনো পরিষ্কার নয়। বেশ, আমরা যখন বলছি যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার আছে, আজকে বিহারে বাদ যাচ্ছে প্রায় 65 লক্ষ মতো। আচ্ছা, বিহারকে নিয়ে অনেক তৃণমূলের অনেক নেতা, কংগ্রেসের অনেক নেতা, বহু লোকের অনেক কথা, পশ্চিমবাংলার লোকেদের আপনি শুনছেন টেলিভিশনে। একটা মাস অতিক্রান্ত হয়ে গেছে, কংগ্রেস এবং আরজেডি সেখানে মেন অপোজিশনে আছে, সেখানে এনডিএ সরকার আছে। কোনো তথ্য প্রমাণ নিয়ে এখনো অবধি বিহার নির্বাচন কমিশনে যে এই লোকেদের নাম বাদ গিয়েছে, এরা আছে, এরা এখানে থাকে, এগুলো ভুল বাদ গিয়েছে, বেশ, এরকম একটি তালিকা কংগ্রেস এবং আরজেডি বা অন্য কারুর তরফ থেকে, বামেদেরও একটা দুটো বোধহয় আসন আছে ওখানে, তাদের তরফ থেকে এরকম কোনো একটা কিছু জমা দিতে বা দিয়ে দিতে দেখেছেন? এখন অবধি আমরা কেউ দেখিনি। কি দেখলাম না, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব বললেন যে আমার নাম বাদ পড়ে গেছে, উনার নাম নাকি বাদ পড়ে গেছে। ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে উনার এপিক নাম্বার কোথায় আছে একদম টোটাল ডিটেলস পাঠিয়ে দিলেন, কিন্তু উনি যে এপিক নাম্বারটা দিয়েছেন সেটা কিন্তু নেই। তাহলে উনি কি একাধিক এপিকে উনি ভোট করছেন? উনি ভোট দিতেন? কারণ ইলেকশন কমিশন যে এপিক নাম্বারটা দিয়েছে, যে এপিক নাম্বারটা শো করেছে, সেটাতে কিন্তু উনি বিগত বহু কয়েকটা ভোটে গিয়ে ভোট দান করেছেন। তো তাহলে উনি যে এপিক নাম্বারটা দেখিয়েছেন সেটা তাহলে কার, সেটা তাহলে কিসের? এবার আমি এই একই প্রসঙ্গে আসছি। আপনি দেখুন, রাহুল গান্ধীও হঠাৎ করে বললেন যে এখানে এত ভোটার তালিকা প্রেজেন্টেশন দিয়ে ভোট চুরি করা হয়েছে, অমুক তুসুক করা হয়েছে। তো এই বোধটা রাহুল গান্ধীর কবে এলো? ভোট যে চুরি হচ্ছে এটা উনার এই এসআইআর এর পরে, উনার এতদিন পরে মনে হলো কেন? বেশ লজিক্যাল। উনার আগে কেন মনে হলো না? 24-এর নির্বাচন হয়ে গেছে, 19-এর ওয়ায়ানার থেকে তিনি নির্বাচন হলেন, উনি আমেঠিতে হেরে গেলেন। তাহলে যে ভোটার লিস্টে উনি আমেঠি থেকে 19-এ হারলেন, আবার 24-এ জিতলেন, এর ব্যাখ্যাটা উনি কিভাবে দেবেন? এবার আমি আসি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নানান রকমের কথা বলেছেন গতকালকে, আজকেও উনি দেখেছেন, উনি বলছেন যে গোটা পার্লামেন্টকে ডিজলভ করে দেওয়া হোক, কেন্দ্র সরকার ডিজলভ হয়ে যাওয়া হোক, নতুন করে ভোট নেওয়া হোক। উনি এই কথাটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে না বলে উনি পার্লামেন্টে কি এই কথাটা বলছেন?
উনি কি পার্লামেন্টে ডকুমেন্ট করে এটা জমা দিয়ে কথাটা বলেছেন? যে ভোটার লিস্টে কেন্দ্রের সরকার নির্বাচিত হয়েছে সেই একই ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও নির্বাচিত হয়েছে, সেই একই ভোটার লিস্টে পঞ্চায়েত নির্বাচিত হয়েছে, সেই একই ভোটার লিস্টে কলকাতা কর্পোরেশন হয়েছে, সেই একই ভোটার লিস্টে প্রত্যেকটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেগুলো রিজলভ করার দরকার। তাহলে উনি কি এই কথাটা বলছেন যে তাহলে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এবং রাজ্য সরকার এবং সেই নির্বাচিত এমএলএদের ভোটে রাজ্যসভায় এতগুলো এমপি গিয়েছে, তাহলে উনি কি এটাকে ডিসলভ করে দেওয়ার কথা বলছেন না কেন? উনি তো 7.5 লাখ ভোটে জিতেছেন, উনি বলছেন বিজেপি ভোট চুরি করেছে, মানে বিজেপি ভুয়ো ভোটারে জিতে সরকার তৈরি করেছে, এতগুলো এমপি হয়েছে, সবকিছু করেছে, এটা ওনার বক্তব্য। উনি একটাও রিগিং না করে, ছাপ্পা না করে, ফলস ভোটিং না করে উনি 7.5 লক্ষ ভোটের মার্জিনে জিতেছেন। আমি উনার কথাটাকেই মেনে নিচ্ছি। বেশ, তো তাহলে উনার ভয়টা কোথায়? আমি যদি একটাও ভোট রিগিং না করে, ছাপ্পা না করে 7.5 লক্ষ ভোটের মার্জিনে জিতেছি, এই কনফিডেন্স আমার কাছে থাকে, আমি তো বলবো যে আমি করছি, আমি রিজাইন করে দিচ্ছি, আমি আগে রিজাইন করছি, তুমি তারপরে রিজাইন করো। এই চ্যালেঞ্জটা ছোঁড়ার সাহস হচ্ছে না কেন? ভুয়ো ভোটার বিজেপি উনার মতে। তো তাহলে ভোটার যদি বাদ যায়, তাহলে বিজেপির ভোটার বাদ চলে যাবে, তাহলে উনার তো দিনের শেষে খুব খুশি হওয়ার কথা যে বিজেপি আরো কম আসন পেয়ে যাবে, আরোই সরকার তৈরি করতে পারবে না। কিন্তু এই আনন্দ, এই উচ্ছ্বাসটা নেই কেন? একটা নাটক করে গতকালকে একটা স্ক্রিপ্টেড নাটক তৈরি করা হলো। বাড়িতে বাচ্চা এলে, বাচ্চা জন্ম হলে পরে কিছু মানুষ আসেন, ওই রকম ধরনের দেখলাম তালি বাজাচ্ছেন কিছু প্রথম সারির নেতা, কিছু রাজনৈতিক দলের। একজনকে দেখলাম বিরাট মেকআপ টেকআপ করে উনি খুব এর কোলে অজ্ঞান হয়ে পড়ছেন, তার কোলে অজ্ঞান হয়ে পড়ছেন, কারুর পরশমণির স্পর্শ পেয়ে উনি আবার চলে আসছে। তারপর একটা চুমু বিপ্লব হতে দেখলাম আমরা, একটা চুমু প্রতিবাদ হচ্ছে, যেরকম যাদবপুরে আমরা অন্তর্বাস বিপ্লব দেখেছিলাম, এরকম একটা চুমু বিপ্লব দেখলাম। তো এটা কি ধরনের ঠিক প্রতিবাদ? ওই ফ্লাইং কিসগুলো কাকে দেওয়া হচ্ছে? আমি যদি অজ্ঞান হয়ে যাই, অসুস্থ, আমরাও কিন্তু মার খেয়েছি, মাথা ব্যথা ঘুরে ঘুরে যাচ্ছে, হয়ে যাচ্ছে, অচৈতন্য হয়ে গেছি, এরকম হয়েছে। কিন্তু কোনোদিন দেখিনি, মানে ইনফ্যাক্ট এটা কোনো রাজনৈতিক দলেরই কাউকে দেখিনি, আমাদের একার বলে নয়। এই যে অভিনব প্রতিবাদ, এগুলো এটা একটা স্ক্রিপ্টেড নয় কি? এটা ভাবতে হবে। আর কংগ্রেস তাহলে পরে, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস এই মুহূর্তে তাহলে পরে কি জবাব দেবেন পশ্চিমবাংলার মানুষ? আপনারা দুর্নীতির পাশে আছেন না আমি আপনাকে বিরুদ্ধে? একদমই। কিন্তু আসলে এই এসআইআর নিয়ে কিন্তু একদিকে আপনারা আর অন্যদিকে সবাই লড়তে পারবেন। মহাভারতের যুদ্ধে তো একদিকে সবাই ছিল, পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিনী সেনা ছিল, দুর্যোধনের 11। সমস্ত রথী মহারথীরা ছিলেন কৌরব পক্ষে, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, সকলে ছিলেন। বেশ, কিন্তু শ্রীকৃষ্ণ একদিকে একা ছিলেন। কোলাটারাল রক্তক্ষরণ আমাদের হবে। আমরা তো পারিবারিক রাজনৈতিক দল নই, আমার বাবা রাজনীতিতে ছিলেন বলে আমি রাজনীতিতে আছি, আগামী দিনে আমার ছেলে থাকবে, আমরা তো এইটা নই। আমাদের এমন দল যে আগামী রাজ্য সভাপতি কে হবে কেউ আমরা জানতে পারি না, রাষ্ট্রীয় সভাপতি কে হবেন আমরা কেউ জানতে পারি না। আমরা আছি, আমরা চলে যাব, আমাদের জায়গায় নতুন আরেকজন কেউ আসবে, যার সাথে হয়তো আমাদের কোনো রক্তের কোনো সম্পর্ক, হয়তো কেন কোনো রক্তের সম্পর্কই থাকবে না। কিন্তু যাদের পারিবারিক মৌরসী পট্টা চালাতে হবে, রুটিটা সেঁকতে হবে, তারা তাই জন্য এক জায়গায় হয়েছে। আর আমার কথা ছেড়ে দিন, এটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, চোরগুলো কিরকম সুন্দর এক জায়গায় চলে আসে, দেখছেন না সব কটা চোর। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যখন, তখন তো আমার আর নতুন করে কিছু বলার দরকার নেই। আমি তো অধিককাল পরে বলছেন আমি অনুতপ্ত, আমি যা বলেছি দলের সম্বন্ধে। আমি কুণাল ঘোষের কাছ থেকে তো এখনো শুনিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চোর,
এটা যে কুণাল ঘোষ বলেছিলেন সারদার এন্ড বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, Prison van সব ভেতরে। টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। তো তাহলে এই শব্দগুলো তো আমরা কুণাল ঘোষের কাছ থেকে এখনো শুনি যে না আমি ওই সময় ভুল ছিলাম, আমি মিথ্যে কথা বলেছি। ঠিক ঠিক ওকে রাশুদা, এবার অনেকেই বলছেন যে আমাদের বিভিন্ন পর্বে যারা যারা এসছেন, অতিথিরা এসছেন, তৃণমূলের এই মুহূর্তে যে অবস্থায় তৃণমূল আছে, দুর্নীতির এত পাহাড় প্রমাণ অভিযোগ সব ক্ষেত্রে, ডিএ নিয়ে যুদ্ধ চলছে, হয়তো রাজ্য সরকারি কর্মীরা পেনশনাররা একদিকে, অন্যদিকে সরকার, তার মধ্যে পুজোর অনুদান বেড়ে গেল, এ নিয়ে মানুষ অনেক রিয়াকশন করেছে, অনেক কিছু বলেছেন। এই তৃণমূলকে কি আর পাবেন? মানে এইভাবে এত দুর্নীতির অভিযোগ, এই সুযোগ কি আর পাবে? অনেকে বলছেন এবার নয় নেভার। দেখুন, এটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, এটা পশ্চিমবঙ্গের বাঙালিকে বুঝতে হবে যে আমার তো ব্যক্তিগত কিছু এসে যাচ্ছে না, ও তৃণমূল চুরি করছে করুক না, তাতে কি এসে গেল। বেশ 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 ওকে। যে মায়ের ছেলে স্কুলের মিড ডে মিলে গিয়ে ব্যাং, সাপ, আরশোলা, টিকটিকি খাচ্ছে, সেই ছেলের মাকে, সেই ছেলের বাবাকে, সেই ছেলের দাদু, দিদা, ঠাকুরদাকে বুঝতে হবে। একদম। যে মিড ডে মিলের যে বরাদ্দ খাবার কেন্দ্র সরকার লিখিতভাবে করে দিয়েছে, তার জায়গায় সে ফেনা ভাত খাচ্ছে, এটা সেই পরিবারকে বুঝতে হবে। যারা ভ্যাকসিন নিতে গিয়ে ভুয়ো ভ্যাকসিন শরীরে ঢুকিয়েছেন, এমনকি তৃণমূলের এমপি মিমি, তিনিও এই একই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িয়ে গেছিলেন, ভুয়ো ভ্যাকসিন তাকে দেওয়া হচ্ছিল বলে, ওই দেবাঞ্জন না কি নাম ছিল জানি, ধরা পড়ল। যারা ভুয়ো থানা খুলে লোককে লুট করছে, শুধু নয়ডা নয়, এমনকি এখানেও দমদম নেই কোথায় পাওয়া গেল সেই একই লোকের। তো যে সমস্ত লোকেরা এই ভুয়ো পুলিশ আধিকারিকদের দ্বারা ঠকেছেন, যারা অন্যায় হয়েছে, অত্যাচারিত হয়েছেন, হওয়ার পরেও পুলিশের কাছে গিয়ে বিচার পাননি, কারণ পুলিশের সেখানে উপরতলা থেকে কোনো আদেশ আছে, যাদের আবাস যোজনার বাড়িতে 20,000 টাকা করে কাটমানি দিতে হয়েছে, যাদের বাড়ি থাকার কথা কিন্তু বাড়ি পাননি, যাদের জন্য বালি, কয়লা, পাথরের দাম বস্তা পিছু 15 টাকা বেড়ে গেল, বীরভূমে পাথর এবং বালি, কারণ অনুব্রত ট্যাক্স দিতে হতো বলে, যখন অনুব্রত জেনে গেল বস্তা পিছু 15 টাকা 20 টাকা দাম কমে গেল, যাদেরকে 15 টাকা 20 টাকা দিয়ে এক্সট্রা বালির বস্তাগুলো, পাথর বস্তাগুলো কিনতে হয়েছে, তাদেরকে ভাবতে হবে। যাদের বাড়ির লোকেরা হাসপাতালে গিয়ে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন, ভুল দূষিত রক্ত শরীরে যাদের ঢুকেছে, যারা জালি স্যালাইন যাদের শরীরে পুশ করা হয়েছে, সাজানো ডাক্তার, ভুয়ো ডাক্তার যাদের চিকিৎসা হয়েছে, সেসব ডাক্তার যে সমস্ত মানুষের চিকিৎসা করে তাদের ক্ষতি হয়েছে, এটা সেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আগামী দিনের ভবিষ্যৎ আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, তাদেরকে আমি কোন রাজ্যটা দিয়ে যাচ্ছি, কোন পরিস্থিতিতে রেখে যাচ্ছি, আমি নিজে আগামী দিনে বাঙালি হয়ে পশ্চিম বাংলায় থাকতে পারবো কি পারবো না, আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি এই পশ্চিম বাংলায় থাকতে পারবে কি পারবে না। যারা পূর্ববঙ্গের উদ্বাস্তু বাঙালি, তাদেরকে ভাবতে হবে যে আমাগো ঠাকুরদা যেরকম শালগ্রাম শিলাটা খোপার মধ্যে ব্লুটকা নিয়ে বাবাই নিয়ে চলে আসছে, সেরকম করে আমাগো পোলাপান, আমাগো ভাস্তা ভাস্তিদের আমাগো এই মাটিটা সাইডে দিয়ে চলে যাইতে হইব কিনা, সেইটা আমাগো বাঙালদের ভাবতে হইব। আমাদের গালে সর মাইরা মাইরা রিগ্রেসিভ আর প্রোগ্রেসিভ দুইখান শব্দ দিয়ে সিপিএম 34 বছর ধরে বোকা বানায়, গাধা বানায় রাখা দিয়েছে, এরকম করে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাখা দিয়েছে আমাকে, সেটা হইব কিনা বাঙালদের ভাবতে হইব। এটা ভাবলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নদিয়ার মানুষকে ভাবতে হবে নদিয়াটা পাটের জায়গা, পাট, ভারতবর্ষের পাট কেন্দ্র হচ্ছে নদিয়া। প্লাস্টিক, গোটা পৃথিবী বলছে প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড চাই, তাহলে প্লাস্টিকের অল্টারনেটিভ পাট, তাহলে পাট আগামী দিনে কিভাবে কে নিয়ে যেতে পারে। কৃষ্ণনগরের এমপি যিনি অজ্ঞান হয়ে পড়লেন, তিনি পাট নিয়ে আজ অব্দি একটা শব্দ বলেননি, কিন্তু প্রধানমন্ত্রী গোটা বিদেশে বলে যাচ্ছেন যে ভিগান ওয়ার্ল্ড, মানে আপনি নিশ্চয়ই শুনেছেন ভিগান কনসেপ্টটা। ভিগান যারা, তারা উলের পশমের জামা কাপড় পরেন না, তাদের জন্য কি ইউরোপ কিন্তু ভীষণভাবে ভিগান টার্ন করছে, ম্যাসিভ হিউজ মার্কেট। পাট সুতো দিয়ে তৈরি করা গরম জামা কাপড়, লেপ, তোষক, এই সমস্ত জিনিস কিন্তু হচ্ছে নেক্সট ইন লাইন অল্টারনেটিভ।
তার কিন্তু প্রাণকেন্দ্র হচ্ছে ভারতবর্ষ, প্রাণকেন্দ্র পশ্চিমবঙ্গ, নদিয়া। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে গালাগালি দিচ্ছেন, শ্রীরামপুরে কিন্তু পরপর ভাগীরথীর তীরে হচ্ছে পরপর জুট মিলস, কিন্তু আমি কোনোদিন শুনিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জুট মিলগুলোকে খোলার। মাদুরা কোটস বিখ্যাত একটা কোম্পানি শ্রীরামপুরে, কি তো মাদুরা কোটস কিসের জন্য বিখ্যাত ছিল? টায়ারের ভেতরের একটা লাইনিং তৈরি করার জন্য। আমি দমদমের সৌগত রায়কে এখনো অব্দি একদিনও শুনিনি, বা ওই সদ্য এমএলএ হলেন বরানগর থেকে অভিনেত্রী সায়ন্তিকা, যিনি, আমরা শুনিনি যে জেসপটাকে, সজল বাবুকে জেসপকে খুলতে হবে, ডানলপকে খুলতে হবে। এখন অব্দি গাড়ি চলছে, গাড়িতে টায়ার লাগে, প্লেন চলছে, প্লেনের মধ্যে টায়ার লাগে, টায়ার ছাড়া কিন্তু গাড়ি, সাইকেল, প্লেন কোনো কিছুই চলছে না। কিন্তু ডানলপকে খোলার কথা আমি এখনো অব্দি শুনিনি। যে এই আন্দোলনটা দিল্লিতে দেখিনি যে মেক ইন ইন্ডিয়ার আওতায় ডানলপকে নিয়ে আসতে হবে, তাতে আমাদের এত লক্ষ কর্মসংস্থান হওয়া সম্ভব, এতগুলো অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রিজ জেগে উঠবে। আমি এটা আন্দোলন করতে শুনিনি যে আলফানসো আম, এমনকি বাংলা পক্ষকেও, যে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি যে কোনো দিন এক টুকরো আলফানসো খাবেন, আর তার পাশে আপনি আমার মুর্শিদাবাদ মালদার যে হিমসাগর, যে রানী পসন্দ, যে কোহিটুর, যে লক্ষণভোগ, যে মল্লিকা, যে আম্রপালি, অধিকাংশ দর্শক হয়তো এই আমের নামগুলো শোনেনি কোনোদিন। দেবদুর্লভ আম, এগুলো এক সময়কার রেয়ার এবং আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এক টুকরো আলফানসো খাবেন, এক টুকরো এই আমগুলো খাবেন, এবং ছুঁড়ে ফেলে দেবেন আলফানসোটাকে। আমি এখন অব্দি এই আন্দোলন দেখিনি মালদার কোনো এমপি, কোনো এমএলএ, মুর্শিদাবাদের এমপি এমএলএদেরকে, যে কেন আলফানসো এখানে থাকছে, আমার হিমসাগর, আমার রানী পছন্দ, আমার লক্ষণভোগ কেন জায়গা পাবে না, আমার মল্লিকা কেন পাবে না। যে মল্লিকা আম নিয়ে মালদার গনি খান পরিবারের দুজন সোনিয়া গান্ধীকে প্রত্যেক বছর ভেট দিতে যেতেন, হয়তো এখনো যান, মৌসাম ব্যানার্জি নিজে যেতেন সোনিয়া গান্ধীকে মালদার মল্লিকা আম নিয়ে যেতেন। আমি জানি বলে বলছি, দায়িত্ব নেই তো। এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গার বাঙালিকে ভাবতে হবে, দার্জিলিংয়ের বাঙালিকে ভাবতে হবে, দার্জিলিংয়ের চা আবার কিভাবে পৃথিবী শাসন করতে পারে, রায়গঞ্জের মানুষকে ভাবতে হবে তুলাই পাঁজি চাল আবার কিভাবে পৃথিবীর ওপর শাসন করতে পারে, বর্ধমানের সীতাশাল চাল কিভাবে হতে পারে, বর্ধমানের আলু, হুগলির আলু, বর্ধমান কিভাবে এডুকেশন হাব তৈরি হতে পারে। আমাদের পূর্ব ভারতের লোকেরা কোটাতে, রাজস্থানের কোটাতে পড়তে যায় আপনার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের টিউশন নেওয়ার জন্য। কেন আমার আসানসোল, বর্ধমান, দুর্গাপুর এটা হাব হতে পারে না? গোটা পূর্ব ভারতের ছেলেরা কেন এখানে পড়তে আসতে পারবে না? আমার তো শিক্ষার প্রাণ কেন্দ্র। এটা বর্ধমান, দুর্গাপুরের মানুষকে ভাবতে হবে, পুরুলিয়ার মানুষকে ভাবতে হবে যে পুরুলিয়াটা একটা সব থেকে বড় ট্যুরিস্ট স্পট থেকে আরম্ভ করে এই যে প্লাস্টিক ওয়ার্ল্ডের কথা, ফ্রি ওয়ার্ল্ডের কথা বললাম, দেখুন সোলার প্লেটকে রিপ্লেস কে করতে পারে? শালপাতা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এ হচ্ছে শালপাতার জায়গা। তাহলে শালপাতার ইন্ডাস্ট্রি, ট্যুরিজমের ইন্ডাস্ট্রি, এবং গরমকালের যে স্পেসিফিক ফল, হিউজ ব্যারেন ল্যান্ডস পড়ে আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরের উত্তর দিককার মেদিনীপুর, বাঞ্জার জমিন, ফাঁকা জায়গা। ইসরায়েল কিন্তু এই টেকনোলজিতে কাজ করছে, জাপান কাজ করছে যে কম জলে শস্য কিভাবে উৎপাদন করা হয়। যদি ওদের ওখানে হতে পারে তাহলে আমার এখানে কেন হতে পারে না? এই ভিশন, এই মিশন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনি না কেন, যে নাকি নিজেকে এমবিএ বলে দাবি করে? আমি মহুয়া মৈত্রের কাছ থেকে শুনি না কেন, যিনি নিজেকে একজন বিলেত ফেরত একজন ব্যাংকার এবং বিরাট বড় ইউনিভার্সিটি না ইনস্টিটিউট থেকে এমবিএ কি সব ইকোনমিক্স টিপোলজি পড়াশোনা করেছেন, আমি এই কথাগুলো তার কাছে শুনি না কেন? আমি সাকেত গোখেলের কাছ থেকে কথাগুলো তৃণমূলের কাছে শুনতে পাই না কেন? আমি কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, দে আর সাপোজড টু বি দ্য এডুকেটেড পার্লামেন্টারিয়ানস, রাইট? তো আমি তাদের কাছ থেকে শুনতে পাই না কেন? শুধু রাজনীতি, একে গালি দিচ্ছি, তাকে গালি দিচ্ছি, এবং কিভাবে রাজনীতি করা যায় এটা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে। দেশের কথা, দশের কথা বাস্তবিক কে ভাবে, আর কারা নিজেদের মৌরুষি পাট্টা চালানোর জন্য। আপনি যে তথ্য দিলেন দর্শকদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। রায়সুদা, পরে যে টপিকটায় আসবো, আপনার সঙ্গে আগে যখন আমার কথা হয়েছিল নবান্ন অভিযান নিয়ে, নবান্ন অভিযান আপনি ছিলেন, এবং সেখানে অভয়ার মাকে মারা হয়েছে এরকম অভিযোগ করা হচ্ছে। কি দেখলেন সেদিনকে ওভারঅল? এই পুলিশকে অনুব্রত মণ্ডল গালাগাল দিয়েছিল, যা ভাষা আমরা অনেক করতে পারিনি, তারপরও পুলিশ আবার এই যে প্রোঅ্যাক্টিভনেস এবং যা অভিযোগ উঠে আসছে, কি বলবেন? দেখুন, পুলিশের এই কাজ, এই হেন রূপ আমরা বকটুই থেকে আরম্ভ করে বহু জায়গায় দেখেছি। আসানসোলে 2017 সালের যে ম্যাসিভ ভয়াবহ হিন্দু ম্যাসাকার হলো, সেখানে আমরা দেখেছি, বাবুলদা তখন এমপি ছিলেন আমাদের দল থেকে, সে সময় আসানসোলে যা ঘটনা ঘটেছিল, পুলিশের যা ন্যাক্কারজনক ভূমিকা,
বকটুইতে আমরা দেখেছি দমকল এবং পুলিশ যারা মৃতদেহের সংখ্যা কমিয়ে লুকিয়ে উল্টোপাল্টা কারণ দেখিয়ে, আমরা আরজি করে দেখেছি একজন পুলিশের অফিসার, অত বড় একজন আইপিএস অফিসার, তাকে ক্রপ করা মিথ্যে ছবি নিয়ে প্রেস কনফারেন্স করতে, যে না এটা সত্যি নয়, এটা সরকারকে বাঁচানোর জন্য। আমরা পুলিশের অফিসারকে, তৃণমূলের ক্যাডারদেরকে, যাদের ওখানে কোনো কাজ নেই, তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে আইডেন্টিফাই করতে দেখেছি। সব থেকে বড় হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে খালি পায়ে ইউনিফর্ম পরে মুখ্যমন্ত্রীর বাড়িতে একটা ওয়েটারের মতন প্রসাদ বিলি করতে দেখেছি। আমার জ্যাঠামশাই ডিরেক্টর জেনারেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন, তো ওই জায়গাটার অবধা কি, তাদের মেজাজটা কি, এবং চিফ মিনিস্টারকেও কিভাবে হ্যান্ডেল করতে হতো। চিফ মিনিস্টারের সব কথা যে বেদবাক্য হিসেবে মানতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এটা আমরা দেখেছি আমাদের বাড়িতে। কিন্তু তার পরবর্তী পুলিশ, তাহলে পুলিশ কি এমন কিছুর সঙ্গে জড়িত আছে যে কারণে পুলিশের কি কিছু ভয় থাকতে পারে? শুধু ট্রান্সফারের ভয়, না দেওয়া নেওয়ার কিছু ব্যাপার আছে? কিন্তু তারাও তো বঞ্চিত, এ ডিএ তো তারাও পাচ্ছে না। আপনি যে পুলিশের একদম লোয়ার স্ট্রাটার লেভেলের কথা বলছেন, তারা পাচ্ছে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যখন ছবিগুলো দেখছেন, পেরিয়ে যাওয়া ট্রাকের থেকে টাকা বা কম্পেনসেশন হয়ে যাচ্ছে, ওটা তো বলছেন। 4 তলা বাড়ি একটা পুলিশ অফিসারের, লক্ষ লক্ষ টাকা খরচা করে তার ইন্টেরিয়র ডেকোরেশন হচ্ছে। বড় বড় অফিসারদের হাতের আঙুলের দিকে তাকিয়ে দেখবেন, কয়েকজনের হাতের হিরেটা দেখলে আপনি সত্যিই ভাববেন। অমিতাভ বচ্চনের হাতে যে ধরনের জিনিস থাকে, কত টাকা মাইনে পায়। বাবা কত বড় লোক ছিলেন, শ্বশুর দিয়েছে উপহার, এত বড় লোক। একটা এরকম সাইজের বড় সলিটার ডায়মন্ডের দাম কিন্তু মারাত্মক। প্রশ্নগুলো থাকবে। একদম একদম। রাজদা, শেষের দিকে তাহলে কি হতে যাচ্ছে রাজদা 2026-এ আপনার অবজারভেশন? এবং মানুষ, আপনি যেভাবে বললেন, যা বললেন, যারা তথ্য দিলেন, মানুষ ঠিক করবেন ডেফিনেটলি, কি মনে হচ্ছে? এটা বাঙালির জন্য শেষ সুযোগ, পশ্চিম বাংলার বাঙালি হিন্দুর জন্য শেষ সুযোগ। পশ্চিম বাংলার যে বাঙালি ভূমিপুত্র যারা আছেন, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, উদ্বাস্তু বাঙালি হিন্দু, এবং 47 সালে যারা ভারতবর্ষকে ভালোবেসে পাকিস্তানে যাননি, ভারতকে নিজের ভূমি বলে এখানে থেকে গিয়েছিলেন, তাদের শেষ সুযোগ। কারণ রাজাকার কিন্তু কাউকে ছাড়ে না। রাজাকার কিন্তু পূর্ববঙ্গে বাংলাভাষী হিন্দুকেও ছাড়েনি, বাংলাভাষী মুসলমানকেও ছাড়েনি। তাহলে দুটো প্রশ্ন আমি করব, একদম সংক্ষেপে বলবেন। এসআইআর হচ্ছেই, একদম হচ্ছে, এবং এসআইআর না হলে নির্বাচন হবে না। এসআইআর না হলে নির্বাচনটা প্রহসন ছাড়া আর কিছু হবে না। মানে নির্বাচন করা কি সম্ভব? মানে এখন এই মুহূর্তে যে রাজ্য এবং নির্বাচন কমিশন সংখ্যা যে জায়গায় গেছে, দেখুন, এটা আমাদের দাবি। এবার হওয়া সম্ভব কি সম্ভবপর নয় সেটা ইলেকশন কমিশন বেশি ভালো বলতে পারবে। যদি রাজ্য বাধা দেয়, তাহলে সাংবিধানিকভাবে যা যা করার সংবিধানের মধ্যে থেকে সেটা আমরা করব। বেশ, 100 কি পেরোবে? সরকার গড়ব আমরা, বিজেপি সরকার গড়ার লক্ষ্যে আছে। রাজনৈতিক দল তো খঞ্জনি বাজানোর জন্য, কীর্তন করার জন্য নেই। আর পশ্চিমবঙ্গের যদি পতন হয়, তাহলে গোটা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চলবে। ঠিক যেরকম যে কারণে বিভিন্ন লোকজনের কথা নিশ্চয়ই শুনেছিলেন, চিকেন নেক করিডোরকে কেটে দাও। পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির সরকার গড়াটা অত্যন্ত আবশ্যিক। ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, ভারতবর্ষের জনসংখ্যা, জনবিন্যাসকে রক্ষা করার জন্য, এবং পশ্চিমবঙ্গ একদা 33% জিডিপি কন্ট্রিবিউট করতো ভারতবর্ষের, সেই জায়গায় পশ্চিমবঙ্গকে ফেরত নিয়ে আসা
33 থেকে আমরা 3-এ নেমে গিয়েছি। বেশ, একদম শেষ প্রশ্ন রাজস্বিতা, একদম এক লাইনে বলবেন, কংগ্রেস তৃণমূল যদি আবার কাছাকাছি আসার চেষ্টা হয় সেক্ষেত্রে এই রাজ্যে কিছুটা চাপ কি বাড়বে? কাছাকাছি বরাবরই ছিল, যেটা দেখানো হয়েছে কাছাকাছি ছিল না। 21-এর নির্বাচনে ভবানীপুরে নির্বাচন হয়েছে, বাই ইলেকশন হয়েছে, এবং শান্তিপুরেও নির্বাচন হয়েছে। শান্তিপুরে কংগ্রেস সিপিএম দুজনেই প্রার্থী দিয়েছিল, কিন্তু ভবানীপুর বাই ইলেকশনে মমতার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেয়নি। বেশ, আজকে অধীর রঞ্জন চৌধুরীকে বদল করে যাকে নিয়ে আসা হয়েছে বাজারে সবাই জানে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি। আরও কাছাকাছি, আরও কাছে এসো, এবং গতকালকের নাটক পরশমণির স্পর্শ আরও অনেক কথা দারুণ বললেন রাজস্বিতা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পর্ব এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের পর্ব থেকে আপনাদের জন্য আপনাদের সামনে রাখলাম। শেষ কথা আপনারাই বলবেন, মানুষই বলবেন যে 2026-এ বিজেপি এই তৃণমূলকে এই এত দুর্নীতি, পাহাড় প্রমাণ অভিযোগ এবং সব থেকে বড় কথা SIR নিয়ে কোন দিকে জল গড়ায়, নির্বাচন কমিশন রাজ্য সংঘাত কোন দিকে রূপ নেয় এবং ডিএও আপডেট কি হতে যাচ্ছে, সবটাই আমরা যা যা আপডেট পাবো আপনাদের সামনে অন্য পর্বে দেখাবো। আজকের পর্ব দেখবার জন্য ধন্যবাদ এবং অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইবস টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।